গুড ইভিনিং। সবাই ভালো আছিস তোরা? মন শরীর ভালো? গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকিস নিজের জীবনে এবং তোর আশেপাশে পাশে থাকা লোকগুলা সবার জীবনে পজিটিভিটি ছড়ায় দে। সবাই সবাই পজিটিভ, স্মাইল কর, খুশি থাক, পড়াশোনা কর, ভালো থাক, জীবনকে রঙিন কর, জীবনে নিজের ইচ্ছা মতো নিজেকে গড়ে তোল। ওকে, গুড ইভিনিং। কথা বলে আমি ভালো আছি, তুই কেমন আছিস? অরিজিৎ ভালো আছিস? ভেরি গুড, সব ভালো। হ্যাঁ, গণেশ চতুর্থীর শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো তোরা লাস্ট লেকচারটা দেখছিস? লাস্ট লেকচারে আমরা কি আলোচনা করছিলাম? কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তেছিলাম। কমপ্লেক্স অ্যানালাইসিসের রেসিডিউ, সরি, আমাদের যে বিভিন্ন থিওরেম গুলো ছিল তার প্রবলেম গুলো সলভ করছি, তাই তো? আজকে আমরা রেসিডিউ নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, রেসিডিউ। আর এই টপিকটা কিন্তু তোদের মাথায় রাখিস, পরবর্তীতে যখন তোদের পড়াবো যে বেসেস ফাংশন, লেজেন্ডার, হারমাইট, এগুলো যখন পড়াবো তখন রেসিডিউ এন্ড তোদের সিঙ্গুলারিটি এই দুটেরই কনসেপ্ট কাজে লাগে। তার জন্য আমি কি করতেছি, সবার জন্য এই ভিডিওটা দিতেছি, যেখানে অবভিয়াসলি এতদিন ধরে কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তেছিলাম, কমপ্লেক্স পড়ে মজা পাইছিস আশা করি, নতুন ধরনের ইন্টিগ্রেশন করা শিখছিস। তো আরো আমরা ভালোভাবে ইন্টিগ্রেশন করার জন্য আর একটা প্রসেস আমরা শিখবো, এটাকে রেসিডিউ বলা হয়। কোসিস, এখান থেকে একটা থিওরেম পাবো যেটাকে কোসিস রেসিডিউ থিওরেম বলি। কোসিসের অলরেডি কি দেখছি আমরা, কোসিস রাইমান ইকুয়েশন দেখছিলাম, পরবর্তীতে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা দেখছি, কোসিস ইন্টিগ্রাল থিওরেম দেখছি। আজকে পড়বো আমরা কোসিস রেসিডিউ থিওরেম পড়বো, আর একটা লাস্ট, তাহলেই তোদের এই চ্যাপ্টারটা কি হবে, শেষ হবে। ওকে, তো চল আমরা স্টার্ট করি রেসিডিউ। হ্যাঁ, তো রেসিডিউ স্টার্ট হয়, এডিং দে সবাই। রজত, হ্যাপি গণেশ চতুর্থী, তোকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, থ্যাংক ইউ। এডিং দে সবাই, রেসিডিউ অফ কমপ্লেক্স ফাংশন। ওকে, রেসিডিউ অফ কমপ্লেক্স ফাংশন। তোদের আমি এইখানে এতগুলা কোশ্চেন সলভ করাবো, এতগুলা রেসিডিউ করাবো, যে তোদের এর পরবর্তীতে এইখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোরা অ্যান্সার করতে পারবি। তো রেসিডিউ কি জিনিস দেখ, রেসিডিউটা আমরা বোঝার চেষ্টা করি। রেসিডিউ কাকে বলি? আমরা নর্মালি আমরা দেখছিলাম যে কোনো একটা রিজিওনে একটা ফাংশন যদি এফ অফ জেড নেই, সেই এফ অফ জেড ফাংশনটা অ্যানালাইটিক হয়। অ্যানালাইটিক হওয়ার অর্থাৎ মানে কি, ওই ফাংশনটা ওই রিজিয়নটাই সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয়, মানে একটা পজিশনে একটাই ভ্যালু দেয়, এবং ওদের কি হচ্ছে ডেরিভেটিভ থাকে, ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয় এবং সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এগুলো তো দেখছিলাম অ্যানালাইটিকের কন্ডিশন। এবার তারপরে দেখছিলাম ওই যে একটা রিজিয়ন বললাম, রিজিয়নটার ভিতরে কোনো একটা পয়েন্টকে বা একের বেশি কিছু পয়েন্টে কি থাকতে পারে হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্ট থাকতে পারে। মানে ওই সিঙ্গুলারিটি পয়েন্ট মানে সেই কিছু পয়েন্ট, যে পয়েন্ট গুলো কি থাকবে ওই ফাংশনটা অ্যানালাইটিক হবে না, তাই তো? অর্থাৎ মাল্টিভ্যালুড ফাংশন হতে পারে বা ওই ফাংশনটা ব্লো আপ হয়ে যাইতে পারে। সিঙ্গুলারিটি, তোদের একদিন সিঙ্গুলারিটি নিয়ে ডিটেলসে পড়াবো, সিঙ্গুলারিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াবো না, তখন একদিন বলবো তোদের। ওকে, সিঙ্গুলারিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমাদের ইউনিভার্সের সিঙ্গুলার পয়েন্ট বলতে কি বুঝি, সিঙ্গুলার সিঙ্গুলারিটি জিনিসটা এত ইম্পর্টেন্ট কেন, তোদের অনেক কিছু শেখানোর আছে, বহুত কিছু বোঝানোর আছে, কোনোদিন টাইম পাইলে আমি ওটা বোঝাবো। ওকে, যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না আজকে সিঙ্গুলারিটি। তো মেন কথা কি আছে, কোনো একটা কমপ্লেক্স, কোনো একটা প্লেন আছে বা কোনো একটা রিজিয়ন আছে, ওটার ভিতরে কমপ্লেক্স ফাংশন আছে এফ অফ জেড। এফ অফ জেডটা নরমালি কি হচ্ছে অ্যানালাইটিক হয়, কিছু পয়েন্টে কি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট থাকার জন্য কিছু পয়েন্টে অ্যানালাইটিক হয় নাই, ওইখানে ফাংশনটা ব্লো অফ হয়ে যায়। এবার এই ধরনের প্রবলেম গুলাকে সলভ করার জন্য, এদের ইন্টিগ্রেশন করার জন্য আমরা শিখছি। ওকে, তার পরবর্তীতে এই ধরনের কমপ্লেক্স রিজিয়নের ভিতরে ফাংশন গুলাকে এক্সপ্রেস করাও শিখছি। এক্সপ্রেস করার জন্য আমরা দুই ধরনের এক্সপ্রেশন দেখছিলাম বা সিরিজ এক্সপেনশন দেখছিলাম। একটা হচ্ছে কি ছিল, মনে করে দেখ, টেলর সিরিজ এক্সপেনশন, আর একটা লরেন্ট সিরিজ এক্সপেনশন। তো এই যে লরেন্ট সিরিজ এক্সপেনশনের ক্ষেত্রে দেখছিলাম জেটের ভ্যালু পজিটিভ হইতে পারে, জেটের ভ্যালু আবার কি হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এর মধ্যে জেটের ভ্যালু যদি নেগেটিভ হয়,
এবং জেটের পাওয়ার যদি কি হচ্ছে -1 হয়, তাহলে এই যে -1 এর যে কোএফিসিয়েন্টটা তাদেরই আমরা কি বলি, রেসিডিউ বলি। অনেকে বুঝিস নাই, একটু পরেই বুঝবি। তাহলে লরেন্স সিরিজ এক্সপ্যান্ড করবি, এক্সপ্যান্ড করার পর জেটের যে পাওয়ারটা -1 হবে তার যে কোএফিসিয়েন্ট তাকে আমরা কি বলি হচ্ছে রেসিডিউ বলি। এবার রেসিডিউ ডিফারেন্ট ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করতে লাগে। আমি সবগুলা মেথড তোদের শেখাই দেবো যে কেমন করে রেসিডিউ ক্যালকুলেট করতে লাগে। ওদের বিভিন্ন এক্সাম্পল করবো, তোদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম থেকে একটু বোঝার চেষ্টা কর রেসিডিউ জিনিসটা কি জিনিস। ওকে, তাহলে let f of z is not analytic. ওকে, সব পয়েন্টে অ্যানালিটিক কিন্তু কিছু পয়েন্টে অ্যানালিটিক হবে না, ঠিক আছে। at z equal to a, z equal to a পয়েন্টে অ্যানালিটিক হলো না। ওকে, দেন it can be expand, কেমন করে এক্সপ্যান্ড করতে পারি, ইউজিং লরেন্ট সিরিজ, ইউজিং লরেন্টস সিরিজ। তাহলে লরেন্স সিরিজের সাহায্যে কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি। এস লরেন্স সিরিজটা কেমন ছিল মনে করে দেখ, এফ অফ জেড, এটার কি হচ্ছে কিছু জেটের পজিটিভ পাওয়ার আর কিছু জেটের কি হচ্ছে নেগেটিভ পাওয়ার। তাহলে সামেশন n টেন্ডস টু 0 থেকে ইনফাইনাইট অবধি সাম থাকতে পারে, ঠিক আছে। এ এন, তাহলে কত হচ্ছে জেড মাইনাস এ টু দি পাওয়ার কত আছে এন, এটা হইতে পারে। বাকি হইতে পারে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি হইতে পারে। সাপোজ bn ধরলাম, তাহলে জেড মাইনাস এ টু দি পাওয়ার কত হচ্ছে -n, এটা হইতে পারে। দেখ এর আগের দিন মেবি কে দিয়ে লেখাইছিলাম, যেটা দিয়ে লেখাই ওইটা লিখবে, ঠিক আছে। বা এগুলোর নাম হচ্ছে বিকে এ কে এমন কিছু নাম দিয়েছিলাম। দেখ আমি কবে কোন দিন কি নাম দিতেছি আমার তো এক্সাক্ট মনে নাই। ওকে, কারণ আগের দিনে যখন পড়াই তখন একটা দিয়ে শুরু করি, ক্লাস যেটা শুরু করি ওইটা দিয়ে ক্লাস চলতে থাকে। আজকে আবার ক্লাস যেটা দিয়ে শুরু করলাম ওইটা দিয়ে চলতে থাকবে। ওইটুক তো তোরা বুঝিয়ে নিস, ঠিক আছে, একই জিনিস, বুঝতে কারো প্রবলেম নেই তো। আর এটা 1 থেকে কেন স্টার্ট করলাম, কারণটা আমাদের কি হচ্ছে নেগেটিভ পাওয়ার যখন বসি তাহলে -1 -2 -3 -4 এগুলাই তো হয়, -0 তো আর কোনো কথা হয় না, জিরোটা তো এখানে আসেই। ওকে, তো জিরোটা এখানে আসেই। তো এর আগের দিন মেবি কে দিয়ে লিখছিলাম, কেমন করে লিখছিলাম ওইটা দেখিস, কনফিউজড হয়ে যাস না। হ্যাঁ, তোরা বড় বড় বাচ্চা হয়ে গেছিস, এতক্ষণে বুঝিস, আমার স্টুডেন্ট, এতটুকু তো তোদের নলেজ আছে, আমি জানি, তোদেরকে চিনি। তো এই সিরিজটাকে এক্সপ্যান্ড কর, এক্সপ্যান্ড করলে এই যে নেগেটিভ পাওয়ার, জেটের যে নেগেটিভ পাওয়ার যার পাওয়ার 1 মাইনাস নেগেটিভ, ওটার কোএফিসিয়েন্টকে কি বলবো আমরা, আছে রেসিডিউ বলবো। তাহলে তোরা নিজেরা এক্সপ্যান্ড করতো একটু, বাচ্চা বাচ্চা মানুষগুলা কর, একটু এক্সপ্যান্ড কর। বা লরেন্স সিরিজকে ডাইরেক্ট তোরা এক্সপেনশন করেই লিখতে পারতিস। ওকে, তাহলে এ বি যেটা ইচ্ছা ওটা দিয়ে কর। তোরা যদি অন্য কিছু নাম দিয়ে লিখছিস তাহলেও কিন্তু প্রবলেম নেই। হ্যাঁ, যেটা নাম দিয়ে দিচ্ছিস ওইটা নাম দিয়ে চলে যাবে, কোনো এগুলো নিয়ে টেনশন করিস না। তোরা যার যেটা নাম দিস সে নাম দিতে পারিস। তো সবাই লিকুইড পান করিস। অরিজিৎ কি বললি, স্যার কোনো ফাংশনকে কখনো টেলর সিরিজ এক্সপ্যান্ড করব আর কখন লরেন্স সিরিজে এক্সপ্যান্ড করব। সিম্পল জিনিস, তোর টেলর সিরিজ বা লরেন্স সিরিজ দুটোই একই সিরিজ, তুই যে কোনো কি করছে একই ভাবে এক্সপেনশন তো একই ভাবে করবি, হ্যাঁ না। এবার এক্সপেনশন করার পর জেড এর ভ্যালু যদি শুধু পজিটিভ আসে ওটাকে কি নাম দিবি, টেলর সিরিজ। আর জেড এর ভ্যালু যদি পজিটিভ আর নেগেটিভ বোথ আসে বা অনলি নেগেটিভ আসে তখন ওটার নাম কি দিবি হচ্ছে লরেন্স সিরিজ। ওকে, দুটোই একই, দুটোর ক্ষেত্রে তো আলাদা কিছু নাই না, দুটোর সেম ইকুয়েশন তো দেখিস তো। এক্সপেনশন তো নর্মাল যেমন করে করবি অমন করে করবি, তারপরে এক্সপেনশনের পরে যে সিরিজটা তৈরি হবে তাকে আমরা লরেন্ট বা হচ্ছে কি নাম দেবো হচ্ছে টেলর নাম দেবো। ওকে, এবার কেমন করে নাম দিবি, যদি শুধু পজিটিভ আসে তাহলে হচ্ছে টেলর নাম দিবি, আর যদি পজিটিভ নেগেটিভ বোথ আসে বা নেগেটিভ আসে লরেন্ট নাম দিবি। দেখ দুটোই কিন্তু একে, টেলর সিরিজ আর লরেন্ট সিরিজ আলাদা না তো, একই সিরিজ।
দেখে নে ইকুয়েশন দেখে নে। এবার দেখ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে এফ অফ জেড আমাদের রেসিডিউ এর জন্য এটাকে ভাঙলে কেমন আসবে যে এ জিরো তার কত হচ্ছে জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো মানে কত আসবে ওয়ান আসবে তারপর প্লাস এ ওয়ান জেড মাইনাস এ তারপরে কত আসবে এ টু জেড মাইনাস এ তার স্কোয়ার অ্যান্ড সো অন চলতে থাকবে প্লাস এটার জন্য যদি লিখিস কি আসবে বি ওয়ান বাই হচ্ছে জেড মাইনাস এ আর হচ্ছে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান নিচে নিয়ে আসলাম প্লাস বি টু বাই কত হচ্ছে জেড মাইনাস এ তার স্কোয়ার অ্যান্ড সো অন চলতে থাকবে। এবার এই যে জিনিসটা ঠিক আছে এইটা মানে কি এটা মানে এমন করে লেখা যায় না বি ওয়ান জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যেটার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তার যে কোফিসিয়েন্ট ওর কোফিসিয়েন্টকে কি বলি আমরা রেসিডিউ বলি। তাহলে এটার যদি রেসিডিউ দেখি সেটা রেসিডিউ কত হবে হচ্ছে বি ওয়ান হবে। ওকে বুঝছিস? তাহলে তাহলে আমি এর আগের দিন তোদের শেখাইছিলাম না প্রিন্সিপাল পার্ট আর অ্যানালাইটিক পার্ট। তাহলে অ্যানালাইটিক পার্টের ক্ষেত্রে আমাদের যদি ফার্স্ট যে যেটার পাওয়ারটা থাকবে তার যে কোফিসিয়েন্ট আছে তাকেই কি বলবো আমরা আছে রেসিডিউ বলবো। তো আমরা যে কোনো সিরিজকে এক্সপ্যান্ড করতে পারি, এক্সপ্যান্ড করার পর এটার যে কোফিসিয়েন্ট থাকবে তাকে রেসিডিউ বলতে পাবো। অর্থাৎ রেসিডিউ বের করার একটা মেথড তো বুঝতেই পারলি, একটা মেথড কি যে কোনো সিরিজ দেওয়া থাকবে সিরিজটাকে এক্সপ্যান্ড কর, এক্সপ্যান্ড করার পর এটার যে কোফিসিয়েন্ট আছে কোফিসিয়েন্টটাকে নাম লিখে দে, ওটাকে রেসিডিউ বলে দে। রেসিডিউ ক্যালকুলেট করা তোদের আসবেই এক্সামে, একদম গ্যারান্টি দিয়ে বললাম। ওকে এটা আসবেই। তাহলে বি ওয়ান এর নাম কি? বি ওয়ান ইজ রেসিডিউ। ওকে তাহলে এটা হচ্ছে রেসিডিউ। ওকে অফ কমপ্লেক্স ফাংশন এফ অফ জেড। তো রেসিডিউ বের করার জন্য ডিফারেন্ট মেথড আছে, আমরা মেথড দেখি। ওকে মেথড অফ ফাইন্ড রেসিডিউ, মেথড গুলা ভালো করে শুনবি। এক নাম্বার মেথড, মেথড ওয়ান, ভালো করে দেখ। যদি কি থাকে ইফ জেড ইকুয়াল টু এ, ঠিক আছে, একটা সিম্পল পোল হয়। ওকে ইজ সিম্পল পোল। ওকে দেন রেসিডিউ ফাইন্ড করবি। দেন রেসিডিউ আর এটা বের করার জন্য হচ্ছে বুদ্ধি লিমিট জেড টেন্স টু এ, ঠিক আছে। তাহলে হচ্ছে যে পোলটা হবে জেড মাইনাস এ ইন্টু এফ অফ কি হবে জেড হবে, এটা হচ্ছে রেসিডিউ গেল। না রজত বি2 রেসিডিউ হবে না, রেসিডিউ শুধু এটা হবে, ঠিক আছে। জেড মাইনাস এ তার পাওয়ার যদি মাইনাস ওয়ান এটার যে কোফিসিয়েন্ট তাকেই আমরা শুধু রেসিডিউ বলবো, রেসিডিউ শুধু এটার কোফিসিয়েন্টকে বলবো। এবার তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে এই যে সিম্পল পোল কথার অর্থ কি? সিম্পল পোল মানে শোন, এটা আমি তোদের যখন হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্ট বের করা শেখাবো তখন আরো ডিটেলসে পড়াবো, এখন শুধু শোন সিম্পল পোল মানে কি। সিম্পল পোল মানে এই যে এইদিকে দেখ ভালো করে, এইটার যেমন দেখতে পাচ্ছিস, সাপোজ এটা আছে, একবার বোঝার চেষ্টা কর, বি ওয়ান বাই জেড মাইনাস এ আছে প্লাস এইদিকে দেখ পরে লেখিস এটা স্কোয়ার আছে, এমন করে আছে। এবার দেখ ভালো করে এইদিকে তাকা, এই যে জিনিসটা এটার পাওয়ার কত আছে ওয়ান আছে না? তাহলে এই ফাংশনটা এটার যদি নাম এফ অফ জেড হয়, সাপোজ কথার কথা আমি নাম দিলাম এটা এফ অফ জেড, তাহলে এটা কোথায় দেখতো ব্লো আপ হচ্ছে জেড টেন্স টু এ তে, এই ফাংশনটা ব্লো আপ হচ্ছে না জেড টেন্স টু এ তে আউট হয়ে যাইতেছে, এটাকে তো রেসিডিউ বলি। এবার এটার উপর পাওয়ার কত আছে দেখতো ওয়ান আছে না? এই যে পাওয়ার যার ওয়ান থাকে, ঠিক আছে, তার করেসপন্ডিং যে সিঙ্গুলারিটি পয়েন্ট পাবো তাদের আমরা সিম্পল পোল বলি। পোল মানে যে পয়েন্টে গিয়ে কি হইতেছে আমাদের মাথায় রাখিস ফাংশনটা ব্লো আপ হইতেছে, ওটা যদি পাওয়ার ওয়ান হয়
তখন তাকে আমরা কি বলি হচ্ছে সিম্পল পোল বলি। এবার অন্য কোনো অর্ডারও থাকতে পারে, অন্য কোনো অর্ডারের ক্ষেত্রে আমরা কেমন করে রেসিডিউ বের করবি তার জন্য একটা মেথড দিতেছি, মেথড শোন। ওকে, পোলটা যদি সিম্পল পোল না হয় অর্থাৎ পাওয়ার 1 না হয়, পাওয়ার 1 না হয় যদি nth অর্ডারের কোনো পোল হয় তাহলে কি হবে, একটু পরে যখন এক্সাম্পল করাবো না আরো ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাইস না, একটু খালি আমাকে টাইম দে। তাহলে মেথড 2 যদি সিম্পল পোল না হয়, সিম্পল পোল না হয় সাপোজ এম অর্ডারের পোল হলো, এম অর্ডারের পোলের জন্য কি লিখবো, তাহলে ইফ জেড ইকুয়াল টু এ, ওকে, ইজ পোল অফ অর্ডার এম, ঠিক আছে, দেন এটার জন্য কি হবে দেখ ভালো করে, রেসিডিউ আর ইকুয়াল টু, ফর্মুলা খুব ইম্পর্টেন্ট এটার ফর্মুলা, লিমিট জেড টেন্স টু কত আছে এ, ঠিক আছে, 1 বাই এম মাইনাস 1 তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ওকে, ডি বাই ডি এম মাইনাস 1 বাই ডি জেড এম মাইনাস 1 ইন্টু, ওকে, জেড মাইনাস এ টু দি পাওয়ার এম মাইনাস 1, ঠিক, সরি, এম ইন্টু এফ অফ জেড, এটা হচ্ছে ফর্মুলা হবে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে যখন ক্যালকুলেশন করবো। তোরা খালি মেথড গুলো আগে শিখে নে। এবার মেথড 3 ওকে 2 গেল, এবার হচ্ছে আমরা মেথড 3 দেখি। এটা বের করার ফর্মুলা দিলাম, সবকিছু ফর্মুলা দিচ্ছি, একটু পরে আমরা ইউজও করব। এবার দেখ নরমালি এই যে মেথড 1 এবং মেথড 2 বের করলাম একদম সিম্পল ছিল, ঠিক আছে, সিম্পল পোলের জন্য এটা বসাবো, আর এটা কি করব হচ্ছে হায়ার অর্ডার পোলের জন্য এটা বসাবো, ওকে। এবার শোন, তোদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি ফাংশন আকারে দেওয়া থাকে তখন কেমন করে করবো, ওকে, একটু ডিফিকাল্টের দিকে যাই। যদি ফাংশন আকারে দেওয়া থাকে অর্থাৎ এফ অফ জেড, ইফ এফ অফ জেড দুইটার ফাংশন হয়, সাপোজ ফাই জেড এর ফাংশন আছে এবং সাইও কি আছে জেড এর ফাংশন, তাহলে এমন যদি ভাগ আকারে থাকে হোয়ার, ওকে, তাহলে কেমন করবি, হোয়ার এফ অফ এ নট ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0, দেন, ওকে, এমন করে থাকে। এবার যে পোলটা জেড জেড টেন্স টু এ, হ্যাঁ জেড ইকুয়াল টু এ, আমরা জেড ইকুয়াল টু এ পোলের কথা বলতেছি, জেড ইকুয়াল টু এ অর্থাৎ এ পোলটার মান বসাই দেবো, ওইটা যদি নিচের পার্টটা 0 হয়ে যায় তাহলে কি করতে লাগবে, এল হসপিটাল রুল করছিস না, ডেরিভেটিভ করে দিস, যতক্ষণ নন জিরো আসবে অমন কি করে দিবি, ডেরিভেটিভ করে দিবি, তাহলে রেসিডিউ কি হবে, রেসিডিউ আর ইকুয়াল টু ডেরিভেটিভ করে দিবি, লিমিট জেড টেন্স টু কত হচ্ছে এ ফাই জেড, তারপরে কি করবি সাই জেড প্রাইম এ বসায় দিবি, কতক্ষণ ডেরিভেটিভ করবি, এটা যদি আবার 0 আসে আবার ডেরিভেটিভ করবি, আবার 0 আসলে আবার ডেরিভেটিভ, আবার 0 আসলে আবার ডেরিভেটিভ, ডেরিভেটিভ আমরা করতেই থাকবে যতক্ষণ নন জিরো আসে নাই। এবার দেখ মেথড 4, মেথড 4 একটা স্পেশাল কেস, এটা সাধারণত ইউজ করতে লাগে না, একটাই দুটাই অঙ্ক করার সময় ইউজ করবি। যদি রেসিডিউ জেড টেন্স টু ইনফিনিটি হয়, ওকে, রেসিডিউ জেড at z টেন্স টু ইনফাইনাইট, যদি ইনফাইনাইট হয় তাহলে রেসিডিউ কত হবে, রেসিডিউ হবে আর ইকুয়াল টু, এটার ফর্মুলা লিমিট জেড টেন্স টু কত আসে ইনফাইনাইট, হ্যাঁ, তখন এটা হবে মাইনাস জেড এফ অফ জেড, অর আর ইকুয়াল টু হবে -1/2 পাই আই, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রেশন এফ অফ জেড ইন্টু কত হচ্ছে ডিজেড, ওকে, এটা হবে, এটা স্পেশাল কেস। চল কিছু এক্সাম্পল করি, তোদের কি হবে রেসিডিউ ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেকগুলা কোশ্চেন দিতেছি, চল সবগুলা রেসিডিউ বের করি আমরা। ফাইন্ড রেসিডিউ অফ গিভেন ফলোইং ফাংশন,
চল f of z equal to 1 minus 2z by z into z minus 1 z minus 2 2 number f of z equal to z square e to the power 1 by z 3 number f of z equal to z square by z square plus a square z square plus a square তার স্কয়ার f of z z square minus a square f of z e to the power I z a by হচ্ছে z square plus 1 f of z equal to 1 by z square plus 4z plus 1 8 f of z equal to z square by sin pi into z আরো থাক এই আটটা এখানে জায়গা আছে আটটাই লিখি আগে ওকে তারপরে আমরা আরো অনেক কোশ্চেন সলভ করব তোদের এতগুলো রেসিডিউ করাবো না তোরা দেখবি তারপরে আর চুটকিতে চুটকিতে সবকিছু সলভ করে দিবি আমি পড়াইতেছি কোনো চাপ নেবি না একদম ভয় পাবি না খালি মেথডগুলো একবার দেখে রাখ চোখ বুলায় রাখ দুইটা জিনিস মাথায় রাখবি জেটের যেটা হচ্ছে সিঙ্গেল মাইনাস পাওয়ার থাকবে ওইটার কোএফিসিয়েন্টকে রেসিডিউ বলি তো বেশি আমরা কি করতে পারি যদি কোনো মেথড ভুলে যাই শোন এগুলা মেথড যদি সবকিছু ভুলেও যাস তোর হাতে তো একটা আছে যে কোনো ফাংশনকে এক্সপ্যান্ড করে দে এক্সপ্যান্ড করে হচ্ছে এই পাওয়ারটা আর কোএফিসিয়েন্টটাকে তুই রেসিডিউ লিখে দে সবগুলোর ওটা তো জেনারেল মেথড আছেই আরো এগুলো হচ্ছে স্পেশাল কেস তোদের বললাম এগুলো একটু মনে কর তাহলেই হয়ে যাবে লেখছি সেযুক লেখা হইলে হ্যাঁ না বলিস তো একবার আবার বলতেছি তোদের টেলর সিরিজ আর হচ্ছে লরেন্স সিরিজ দুটের এক্সপেনশন শেখাইছি যদি কোনোদিন পরীক্ষায় কোশ্চেন আছে রেসিডিউ বের করতে না পাইস সিম্পল জিনিস লরেন্স এক্সপেনশন করে দে এটার কোএফিসিয়েন্ট বের হবে কোএফিসিয়েন্টটাকে নাম দিয়ে রেসিডিউ ঠিক আছে যদি সব মেথড ভুলেও যাস এইদিকে দেখ ফার্স্ট কোশ্চেন একটা কোশ্চেন আমি করাই তারপরে তোরা কর ফার্স্ট কোশ্চেনটা কি আছে f of z ইকুয়াল টু আছে 1 মাইনাস 2z বাই z ইনটু z মাইনাস 1 z মাইনাস কত আছে 2 আছে একটা কোশ্চেন করানোর সময় কোনো দিকে দেখিস না লেখিস না আমার দিকে দেখ একদম সোজা আমার দিকে দেখ এই কিউটসা বোর্ডের দিকে দেখ কিউটসা প্রবলেমের দিকে দেখ তোর টানা টানা চোখগুলা বড় বড় চোখগুলা কিউটসা চোখগুলা দিয়ে এইদিকে দেখ ওকে এত সুন্দর সুন্দর চোখগুলাকে এইদিকে ওইদিকে নিয়ে যাস না আর তোর কিউটসা মন সব থেকে বিউটিফুল সুন্দর মন তা তোর মন দিয়ে তুই কি করাচ্ছে এইদিকে বোর্ডের দিকে দেখ এই প্রবলেমটার দিকে ভাব অন্য কারো কথা ভাবতে লাগবে না এত সুন্দর মন নিয়ে মানুষের কথা কেন ভাববি তোর কথা অন্য কেউ ভাববে হ্যাঁ তোরা এইদিকে ভাব পুরা কনসেন্ট্রেশন এইদিকে তোদের কিউটসা মন দেখ একটা জিনিস এই ফাংশনটা কোথায় কোথায় ব্লো আপ হবে কোথায় কোথায় ব্লো আপ হবে একটা জেটের মান 0 হবে তাহলে সিঙ্গুলারিটি পয়েন্ট কোথায় কোথায় আছে সিঙ্গুলারিটি পয়েন্ট আছে হচ্ছে জেট ইকুয়াল টু 0 তে তাহলে হোয়ার এই কোশ্চেনটা যদি সলভ করিস তাহলে জেট ইকুয়াল টু 0 এখানে ফাংশনটা ব্লো আপ হবে বা জেট ইকুয়াল টু 1 পুট করে দে তাহলেও ফাংশনটা কি হবে ব্লো আপ হয়ে যাবে নিচে 0 চলে আসবে এখানে জেট ইকুয়াল টু 2 পুট করে দে তবু এই ফাংশনটা কত হয়ে যাবে 0 হবে ব্লো আপ হয়ে যাবে এবার দেখো জেটের পাওয়ার কত আছে 1 আছে জেড মাইনাস 1 তারও পাওয়ার 1 আছে জেড মাইনাস 2 তারও পাওয়ার কত আছে 1 আছে তাহলে সবগুলোর পাওয়ার 1 আছে তাহলে তাদের কি বলবো সিম্পল পোল বলবো এটার যদি পাওয়ারের উপরে স্কোয়ার থাকতো তাহলে পোল অফ অর্ডার 2 হইতো 3 থাকলে পোল অফ অর্ডার 3 হয়েছিল 4 থাকলে পোল অফ অর্ডার 4 আসবে ঠিক আছে না তাই তো এখানে সবগুলোর পাওয়ার 1 আছে তাহলে আর সিম্পল পোল তাহলে আর সিম্পল পোল তাহলে যদি সিম্পল পোল হয় তাহলে এই সূত্রটা ইউজ করবি তাহলে রেসিডিউ ইকুয়াল টু কত হবে তাহলে দেখ রেসিডিউ এট জেড ইকুয়াল টু 0 তাহলে আর ইকুয়াল টু কত হবে এটা হচ্ছে ফর্মুলা লিমিট একবার আমি ফর্মুলাটা তোদের লিখে দেই রেসিডিউ যদি এ হয় এ পয়েন্টে তাহলে কত হবে জেড মাইনাস এ
এফ অফ কত আসবে জেড, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ মানে কত হচ্ছে জিরো, এখানে জিরো নিয়ে কাজ করতেছি, তাহলে কত আছে লিমিট জেড টেন্স টু কত আছে জিরো, তাহলে হচ্ছে জেড মাইনাস কত জিরো, এফ অফ জেড, এফ অফ জেড মানে কত এটা, তাহলে কত আসবে 1 মাইনাস 2 জেড বাই কত আসবে জেড ইন্টু জেড মাইনাস 1, জেড মাইনাস কত আসবে 2 আসবে। তাহলে দেখো এই জেড আর এই জেড কেটে গেল, তাহলে জেডের জায়গায় কত বসাবে জিরো পুট করবে 1 মাইনাস 2 ইন্টু জিরো, তারপর কত আসবে জেডের মান কত হচ্ছে জিরো, জিরো মাইনাস 1 আর কত হচ্ছে জিরো মাইনাস কত আসলো 2, তাহলে 1 বাই মাইনাস 1 মাইনাস 2, তাহলে কত আসলো 2, রেসিডিউ কত আসলো 2। বুঝছিস কি বুঝিস নাই বল, হাফ আসছে রেসিডিউ, এতটুক বুঝছিস কি বুঝিস নাই? তোরা মনের মধ্যে একটা জিনিস বুঝতে পাইতেছিস রে, তোর কি উঠছে মনের মধ্যে একটা কোশ্চেন করতো, ফর্মুলা এমন করে সাজাইছি আমাদের দেখ জেটের জন্য ব্লো আপ হইতেছিল, দেখ দেখ এদিকে জেটের জন্য ব্লো আপ হইতেছিল, আমরা কি করছি জেটকেই আউট করে দিছি ভাই, ফর্মুলা এমন করে তৈরি করছি, ওকে জেটেই আউট, তাহলে জেট জেট কেটে গেছে, ওটার জন্য ব্লো আপ হইতেছিল, ওটা আউট হয়ে গেছে, রেসিডিউ দিয়ে দিল, ওকে। তো পরেরটা এমন করে বের কর, তাহলে রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 1, তাহলে একবারে ফর্মুলায় বসাই দে, তাহলে লিমিট জেড টেন্স টু এ মানে হচ্ছে জেড টেন্স টু 1, তাহলে কত আসবে জেড মাইনাস 1 ইন্টু এফ অফ জেড, এফ অফ জেড এর মানে এটা 1 মাইনাস 2 জেড বাই কত জেড ইন্টু জেড মাইনাস 1 আর জেড মাইনাস কত আসবে 2, তাহলে জেড মাইনাস 1 জেড মাইনাস 1 কেটে গেল, তাহলে জেড এর জায়গায় 1 পুট করে দে, তাহলে 1 মাইনাস কত আসলো 2 আর কত আসবে 1 আর এটা কত আসলো হচ্ছে 1 মাইনাস 2, তাহলে এটা কত আসলো হচ্ছে মাইনাস 1 বাই কত হচ্ছে মাইনাস 1, তাহলে অ্যান্সার কত আসলো 1, ওকে। রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 2, তাহলে কত হবে লিমিট জেড টেন্স টু 2, তাহলে জেড মাইনাস 2 ইন্টু এফ অফ জেড 1 মাইনাস 2 জেড বাই কত জেড ইন্টু জেড মাইনাস 1 জেড মাইনাস 2, তাহলে জেড মাইনাস 2 জেড মাইনাস 2 কাটলো, তাহলে কত জেড এর জায়গায় 2 বসাই দে, 1 মাইনাস কত আসলো 4 বাই 2 ইন্টু কত আসলো 2 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 3, 2 ইন্টু 1 দ্যাট ইজ কত মাইনাস 3 বাই কত আসলো 2 আসলো, ওকে। লাখ 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 বুঝছিস? তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা যদি এমন কোশ্চেন আসতো, দেখ দাদা দিদিরা শোন, এমন যদি কোশ্চেন আসতো, টাকা এদিকে একটু সুন্দর চোখ নিয়ে এদিকে, সুন্দর মনটা এদিকে দে একটু, শোন আমি নোট দিয়ে একটা কোশ্চেন লাগাইতেছি, যদি এই কোশ্চেনটা আসতো, অর্থাৎ তোদের ইন্টিগ্রেশন বের করা আসতো, দেখ এই যে কোশ্চেনটা করলাম না, এটার ইন্টিগ্রেশন বের করা আসতো, টাকা টাকা এদিকে ইন্টিগ্রেশন বের করা আসতো, এটা ইন্টিগ্রেশন বের করা আসলো এটার জন্য, হ্যাঁ। তাহলে কোন রিজিয়নের ভিতরে ইন্টিগ্রেশনটা বলছে, অবভিয়াসলি কোশ্চেনটা আমি লেখাই যাব না, মড অফ জেড ইকুয়াল টু 3 এই রিজিয়নের ভিতরে বলছে, ফোকাস হয়েছে, হ্যাঁ। এবার দেখ ভালো করে, এখানে যে সিম্পল পোল গুলো আছে 0 1 2 সবগুলাই কি আছে 3 এর থেকে ছোট আছে, তার মানে প্রত্যেকটা সিঙ্গুলার পয়েন্ট কি আছে ওই কাউন্টারের ভিতরে আছে, ওই ক্লোজ কার্ভের ভিতরে আছে, ওকে। তো এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়, এটা হচ্ছে কে দেয় কোসিস, সরি হ্যাঁ কোসিস রেসিডিউ, রেসিডিউ ফর্মুলা যেটা, সেটা কি বলে
কোসিস রেসিডিউ ফর্মুলা বলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 2 পাই আই ইনটু কত হবে হচ্ছে সামেশন অফ রেসিডিউ। ওকে, তাহলে প্রত্যেকটা রেসিডিউ এর কি হবে সাম হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটাকে যদি আই নাম দেই আমি, তাহলে আই ইকুয়াল টু হবে 2 পাই আই, প্রত্যেকটা রেসিডিউ এর সাম হবে। তাহলে এটার রেসিডিউ কত আসছে সাম, তাহলে আর1 প্লাস কত হবে আর2 প্লাস কত হবে আর3। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 পাই আই ইনটু আর1 এর মান আসলো হচ্ছে হাফ, আই আর2 এর মান আসলো হচ্ছে 1, আর এটা আসলো হচ্ছে 3/2। তাহলে আসলো 2 পাই আই ইনটু কত আসলো 2, তাহলে কত আসলো 1 প্লাস 2 মাইনাস কত 3। ঠিক আছে, তো এটা কত আসবে, অ্যান্সার কত আসবে 0 আসবে। ওকে, এই কোশ্চেনটাই যদি 1 নাম্বার এটা আসলো, 2 নাম্বার এমন থাকতো মড অফ জেড ইকুয়াল টু সাপোজ 2 পয়েন্ট কত আসলো 5। ওকে, এই রিজিয়নে যদি বের করতে দিত তাহলে অ্যান্সারটা কত হইতো, তাহলে অ্যান্সার দেখ। ওকে, তাহলে অ্যান্সার হইতো দেখ মড অফ জেড কি আসলো হচ্ছে 2.5, তাহলে 0 2.5 এর ভিতরে আছে, 1 2 সরি 1.5 আসলো, কথার কথা এটা কত আসলো 1.5, তাহলে 1 ও 1.5 এর ভিতরে আসলো, কিন্তু 2 টে কত আসলো, 2 টে আসলে 1.5 এর বাইরে আছে। আর আমি তোদের শেখাইছিলাম সিঙ্গুলার পয়েন্ট যদি ক্লোজ কার্ভের বাইরে থাকে ওটার ইন্টিগ্রেশন কত আসে 0 আসে, শেখাইছিলাম না, তাহলে ওইটা 0 আসবে। তাহলে এটার ক্ষেত্রে I2 অ্যান্সার কত আসলো 2 পাই আই ইনটু রেসিডিউ এর সাম, তাহলে আর1 প্লাস কত আসলো আর2, আর3 আসবে না কেন, কারণ আর3 তো বাইরে আছে ইন্টিগ্রেশনের বাইরে, বাইরে কত দিবে 0 দিবে, তাহলে তখন অ্যান্সার কত আসতো 2 পাই আই ইনটু আর1 এর মান কত আসলো হাফ, আর2 এর মান কত আসলো 1, তাহলে এটা কত আসবে হচ্ছে 2 পাই আই ইনটু কত আসলো হচ্ছে 3/2, তাহলে কত আসবে 3 পাই আই, তখন অ্যান্সার হইতো। তো তোদের এই থিওরেমটা লেখাবো, একটু পর লেখাবো, আমি জাস্ট আমি শেখায় রাখলাম যে রেসিডিউ বের করে কি করি আমরা। এমন যদি রেসিডিউ বের করা শিখে যাস তারপরে কি হচ্ছে কোসিস রেসিডিউ থিওরেমে বসাই দিবি, ইন্টিগ্রেশন করে নিবি। খালি রেসিডিউ বের করা ওই জন্য শেখ, সিলেবাস আমাদের শেষ। তার খালি সাম করে দিবি, বাস এতটুকুই আছে। আর সাম করার সময় দেখবি কোনটা রেসিডিউ বা কোনটা পোল তোর কি আছে ওই কাউন্টারের বাইরে আছে, ওই ক্লোজ কার্ভের বাইরে আছে। তো এগুলো আমি লেখাবো পরে, প্রথমে তোরা রেসিডিউ বের করা শেখ। তো এটা হয়ে গেল, 2 নম্বরের রেসিডিউ বের কর, কোশ্চেন নাম্বার 2 এর রেসিডিউ বের করে অ্যান্সার বল আমাকে, লিখে নে আগে। টাকা হইলে বলিস, নেক্সটটা ট্রাই করিস। তোদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে এখন রে? এখানে যারা যারা লাইভে আছিস কার বাড়ি কোথায়, কে কে লাইভে আছিস? কথাগুলির বাড়ি হচ্ছে কোনটাই না, দিঘার পাশে। রুবি তোর বাড়ি হচ্ছে ইয়াই শান্তিনিকেতনের ওইদিকে। অরিজিৎ, অরিজিতের বাড়ি তো শান্তিনিকেতনের ওইদিকে না, বীরভূমেই বাড়ি তো অরিজিৎ না? রজত তোর বাড়ি কোথায় রজত? না রজতের বাড়িও বীরভূমের ওইখানে, মানে ইয়াই শান্তিনিকেতনের ওখানে। কার সাথে কথা হয়েছিল আমার এক্সাক্ট মনে পড়তেছে না। ওকে, অরিজিতের বাড়ি কাটোয়া। ঠিক আছে, এইদিকে প্রচুর বৃষ্টি হইতেছে রে, আজকে সারা দিন বৃষ্টি চলতেছে। যাদের লেখা হয়েছে টুটা ট্রাই কর, হ্যাঁ।
রজতের বাড়ি কি? ভ- ভ- ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। কথাকলিদের বাড়ির ওইখানেই, বাহ, ভেরি গুড। তোদের এখানে সারাদিন রোদ, তার এখানে সারাদিন বৃষ্টি হইতেছে, ওকে। দুর্গাপূজার মধ্যে যেন বৃষ্টি না হয়, দুর্গাপূজার আগে বৃষ্টি হয়ে যাক। পূজার কয়টা দিন ঘোরাঘুরির সময় ডিস্টার্ব না করলে হয়। আরে আমার একটা ইয়ে হয়েছে, প্রবলেম, বুঝছিস? আমরা হচ্ছে লক্ষ্মী পূজার 3 দিন পরে দীঘাতে একটা হোটেল বুক করছিলাম, যে দীঘাতে যাব একটু 2-4 দিন আড্ডা মারে আসবো। আমাদের হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। ভালো একটা হোটেলের আমাকে খোঁজ দে, সুইমিং পুল টুইমিং পুল থাকতে লাগবে কিন্তু। একটু মানে সুইমিং পুল থাকবে এমন হোটেল লাগবে। আমরা কয়টা বন্ধু যাব তো, জাস্ট আড্ডা মারার জন্য। আগে যেটা ছিল ওই বুকিং ক্যান্সেল করে দিছে, কিসের জন্য যে ক্যান্সেল করলো কে জানে। এবার শোন ভালো করে। দেখ, এই ধরনের, এদিকে তাকা, যেগুলোর ক্ষেত্রে এমন বাইটাই নাই না, সিম্পল পোল যেখানে খুঁজে পাবি না, বা নর্মাল পোল সিঙ্গুলারিটি পয়েন্ট নর্মালি খুঁজে পাইতেছিস না, এটার ক্ষেত্রে যেমন দেখতে পাইতেছিস, ঠিক আছে না? কোথায় যে জিরো হবে, কোথায় ফাংশনটা ব্লো আপ হবে, খুঁজে পাচ্ছিস না সহজে। তখন কি করবি? আমি বললাম না, সিরিজ এক্সপেনশন করে দে, সিম্পল সিরিজ এক্সপেনশন। ভাই লরেন্স সিরিজ এমনি চলে আসবে। এবার লরেন্স সিরিজের তোরা কোফিসিয়েন্টটা জানিস, জেটের পাওয়ার -1 যেটা আছে, ওই কোফিসিয়েন্টটা তোর কি হবে? রেসিডিউ। তাহলে এটা এক্সপ্যান্ড করে দে, এক্সপ্যান্ড করে দিলে কি হতে আসবে? এফ অফ জেড ইকুয়াল টু কত আসলো? জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 1/z। ই টু দি পাওয়ার 1/z, এটা তোরা সিরিজ এক্সপেনশন জানিস তো? তাহলে সিরিজ এক্সপেনশন করে দে। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ জানিস, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কর। এক্স মানে এখানে কত আসে? 1/z, তাহলে জেড স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজের ক্ষেত্রে কত হয়? 1 প্লাস কত হচ্ছে? এক্স, এক্স মানে 1/z, প্লাস হচ্ছে 1/2 ইনটু হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত হচ্ছে? 1/z, তার কত আসবে? স্কোয়ার। ওকে, এমন করে চলতে থাকবে। তাহলে ভাই তারপরটা কত আসবে? এই পাশেরটা তো লেখা হয়েছে না তোদের? ওকে, তাহলে কত আসবে পরেরটার ক্ষেত্রে যদি দেখিস? 1/3, 1 বাই কত আসলো? জেড কিউব, অ্যান্ড সো ওয়ান, চলতে থাকবে। তো জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিয়ে কত আসবে? জেড স্কোয়ার প্লাস কত আসবে? জেড প্লাস কত আসবে হচ্ছে? জেড স্কোয়ার করে আসবে 1/ফ্যাক্টোরিয়াল কত আসবে? 2। তাহলে জেড টু দি পাওয়ার কত হলো? 0 হইলো। প্লাস কত আসবে? এটা দিয়ে গুণ করে দে, তাহলে 1/3 ইন্টু কত আসলো? 1 বাই কত? জেড স্কোয়ার দিয়ে গুণ করলে জেড, প্লাস পরেরটা কত আসবে? 1/4, 1 বাই কত আছে? জেড স্কোয়ার, অ্যান্ড সো ওয়ান, চলতে থাকবে। তাহলে আমার 1/z মানে এটা আছে, এটার কোফিসিয়েন্টটাকে রেসিডিউ বলবো। তাহলে রেসিডিউ কত আসবে? রেসিডিউ আর ইকুয়াল টু আসবে 1/3। তাহলে 1/3 ইন্টু কত আসবে? 2। 1 বাই কত আসবে হচ্ছে? 6। এটা অ্যান্সার। বুঝছিস? যখনই কোনো কিছু আটকাবি, এমন জেনারেল ফর্মুলা এক্সপ্যান্ড করে দিবি। এক্সপ্যান্ড করে যেটার পাওয়ার যেটা কত আসবে? -1, ওটাকে কি হচ্ছে? ওইটার কোফিসিয়েন্টটাকে রেসিডিউ নাম দিয়ে দে, আর কেউ তোকে বাধা দিবে না, কেউ তোকে আটকাবে না। ওকে, 3 নাম্বার। কারো বুঝতে প্রবলেম কিছু হলে বলিস। তারপরে এগুলো তাড়াতাড়ি অ্যান্সার বলতো, তোরা অ্যান্সার বলবি, আমি বলবো ওকে হয়ে গেছে, ওকে হয়ে গেছে। চল, এতটুক মন খুশি করে দে আমার। গণেশ চতুর্থীতে কিছু তো গিফট দিবি আমাকে, গিফট দে এটার। কথাগুলি, অরিজিৎ পূজায় ঘুরতে আসবি, চলে আসবি। পূজার সময় তো আমি ফ্রি একদম 3 দিন, খালি ঘুমাবো, খালি ঘুমাবো, অনেকদিন থেকে ঠিকঠাক ঘুমাইতে পাইতেছি না, দিনে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হইতেছে পূজার সময় একদম।
আজকে গণেশ চতুর্থীতে আমি একটাই পূজা করি, বুঝছিস, নিজে পূজা করি, তবু সেটা হচ্ছে গণেশ পূজা। তো গণেশ চতুর্থীতে আমি 3টে লাড্ডু বানায় নিয়ে আসছিলাম দোকানে, আগের দিন বলে অর্ডার দিয়ে আসছিলাম যে বড় বড় লাড্ডু। তার মধ্যে একটা লাড্ডু দিয়ে পূজা করছি, আর বাকিগুলো তো ছিলই। সারাদিন ধরে যত স্টুডেন্ট পড়াইছি আমি অফলাইনে, সবগুলা স্টুডেন্টকে ওই 3টে লাড্ডু কেটে কেটে দিছি, তবু এখনো শেষ হয় নাই। এত বড় বড় অর্ডার দিয়ে আনছি লাড্ডু। ওই পরেরটা আনসার বল তাড়াতাড়ি। রুবি, আনসার বল তাড়াতাড়ি। রুবির নাম বলছি জন্য বাকিগুলো আবার বসে থাকিস না, বলে আমরা আনসার বলবো না। একজনের নাম বলা মানে সবার নাম, হ্যাঁ। একজন না পাওয়া মানে সবাই না পাওয়া, কিন্তু যদি একজন পাওয়া মানে আবার সবাই পাওয়া না, কিন্তু মাথায় রাখিস। তো 3-এর পোল গুলা কি আছে? এভাব জেড ইকুয়াল টু জেড স্কোয়ার কত আছে? জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে তোরা এমন করে লিখতে পারিস, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস আই এ, আর কত হচ্ছে আই মাইনাস এ। এটা করে দে, তাই হচ্ছে জেড মাইনাস আই এ। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা দাঁড়াইলো। তাহলে সিম্পল পোলস, তাহলে হোয়ার জেড ইকুয়াল টু আই এ আর জেড ইকুয়াল টু মাইনাস আই এ আর সিম্পল পোল। সিম্পল পোল বুঝতেই পারছিস, কারণটা এটারও পাওয়ার ওয়ান, এটারও পাওয়ার ওয়ান, পাওয়ার ওয়ান মানে হচ্ছে সিম্পল পোল। তাহলে রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু আই এ, তাহলে কি হবে আর ওয়ান ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু আই এ আয়োটা এ। সূত্রে বসায় দে জেড মাইনাস আই এ, জেড মাইনাস আই এ এফ জেড মানে এটা, তাহলে জেড প্লাস আই এ জেড মাইনাস আয়োটা এ। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, যেটার জায়গায় ভ্যালু পুট করে দে। আয়োটা এ বসাই দে, তাহলে আয়োটা এ তার স্কোয়ার বাই আয়োটা এ প্লাস হচ্ছে আয়োটা এ, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে 2 আয়োটা এ। তাহলে একটা এ কেটে যাবে, তাহলে মাইনাস এ বাই 2 আয়োটা। এটাই আনসার আসলো। আর আয়োটাকে যে কেউ যদি উপরে তুলতে চাইছে উপরে তুলতে পারিস। আয়োটাকে উপরে তুললে কত হবে, আই আই দিয়ে গুণ করে দে, তাহলে কত আসবে আয়োটা এ মাইনাস এ প্লাস, এটা আসবে। তাহলে আর টু ইকুয়াল টু রেসিডু অ্যাট এটা, ওকে। তাহলে রেসিডু অ্যাট জেড টেন্স টু মাইনাস আয়োটা এ, তাহলে কি করবি লিমিট জেড টেন্স টু মাইনাস আয়োটা এ, তাহলে কত হবে জেড মাইনাস এ প্লাস আয়োটা এ, আর উপরে কি আসে জেড স্কোয়ার বাই হচ্ছে এটা জেড প্লাস আয়োটা এ, আর কত হচ্ছে জেড মাইনাস আয়োটা এ মাইনাস আয়োটা এ। তাহলে সব কেটে যায়, প্লাস প্লাস কেটে গেল, তাহলে বসায় দে, তাহলে লিমিট এখানে বসায় দে আয়োটা এ মাইনাস না মাইনাস, তাহলে মাইনাস আয়োটা এ তার স্কোয়ার বাই কত আসবে জেড মানে মাইনাস আয়োটা এ, তাহলে কত আসবে মাইনাস স্কোয়ার বাই হচ্ছে মাইনাস 2 আয়োটা এ। তাহলে একটা এ কাটলো, মাইনাস মাইনাস কাটলো, তাহলে আয়োটাকে উপরে তুললে কত হবে আয়োটা এ বাই একটা মাইনাস আসবে -2। তাহলে এটা আসলো আর একটা রেসিডিউ। 4 নিজেরা কর অন্তত 4, আমাকে বলিস না। এটা যদি আমাকে নিজেকে করাইতে লাগে, তাহলে তোদেরকে আমি তেজ্য স্টুডেন্ট করব।
তাড়াতাড়ি অ্যান্সার বল। কে তাড়াতাড়ি বলিস, আমি দেখি তোদের কম্পিটিশন। তোদের কলেজে ছোট জুনিয়র ভাই বোন যেগুলো হচ্ছে অ্যাডমিশন নেবে ওদেরকে জানায় দেশ, হ্যাঁ? ফিজিজি র্যাপের কথা, ফিজিজি ইউটিউব চ্যানেলের কথা। প্রথম থেকে ফার্স্ট সেমিস্টার থেকে পড়াশোনা করবে, জীবনটা ইজি হয়ে যাবে ওদের জন্য ফিজিক্স পড়া। কোশ্চেন ফোর করলি না এখনো হয় নাই? রবি কি বললি? সেকেন্ড সেমের শুভজিৎ বাদরি, শুভজিৎ বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার। তোদের সেকেন্ড সেমিস্টারে জান কি চলছে? ক্লাসিক্যাল মেকানিক্স। এখন মনে পড়তেছে না রে, একটু দেখতে লাগবে। 4 এফ অফ জেড ইকুয়াল টু কত হচ্ছে? 1/z² প্লাস স্কোয়ার, তার হচ্ছে স্কোয়ার। দেখ তো আগের কোশ্চেনটাই আছে, তাহলে আগের কোশ্চেনটাই লিখে দে। তাহলে কত হচ্ছে? জেড প্লাস আয়োটা এ, জেড মাইনাস আয়োটা এ, তার কত হচ্ছে? পুরোটা স্কোয়ার। এটাই তো আছে। তো এটাকে কি লিখতে পারিস? জেড প্লাস আয়োটা এ তার স্কোয়ার, জেড মাইনাস আয়োটা এ তার হচ্ছে স্কোয়ার। তাহলে হোয়ার এই ফাংশনটা বলো কত হবে? জেড ইকুয়াল টু আয়োটা এতে, তাহলে জেড ইকুয়াল টু আয়োটা এ, আর এটা মাইনাস আয়োটা এ, আর এটা হচ্ছে প্লাস আয়োটা এ। তাহলে প্লাস মাইনাস আয়োটা এতে ফাংশনটা ব্লো আপ হবে। এটার পাওয়ার কত আছে? পাওয়ার 2 আছে। এটা কত? পাওয়ার 2 আছে। তাহলে এগুলা সিম্পল পোল না। তাহলে এটা এগুলা কি হচ্ছে? পোল অফ অর্ডার কত হচ্ছে? অর্ডার আছে হচ্ছে 2। তাহলে আর পোলস হ্যাভিং হ্যাভিং অর্ডার 2। তাহলে এম এর মান কত আছে? 2 আছে। তাহলে রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু হচ্ছে আয়োটা এ। তাহলে রেসিডিউ অ্যাট আয়োটা এ R1। তাহলে সূত্রতে বসায় দে, লিমিট লিমিট জেড টেন্স টু আয়োটা এ। তাহলে কত হচ্ছে? 1/m-1। দেখ অফ অর্ডার 2, দ্যাট ইজ হচ্ছে, মাথায় রাখিস, দ্যাট ইজ m ইকুয়াল টু কত আছে? হচ্ছে 2 আছে। তাহলে হচ্ছে 2 - 1 তার ফ্যাক্টোরিয়াল 1। তারপরে করতে জেড টু ডি, ডি হচ্ছে 2 - 1, 2 - 1 বাই হচ্ছে ডি জেড 2 - 1। ওকে, এখানে কি আছে? জেড টু দি
এ মাইনাস জেড টু দি পাওয়ার এম, তাহলে হচ্ছে জেড এ, এ মানে হচ্ছে এত আয়োটা এ, তার কত হচ্ছে এম, এম মানে হচ্ছে 2 ইন্টু এফ অফ কত আছে হচ্ছে জেড আছে, এটা ফর্মুলা। তাহলে ফর্মুলা বসায় দে। ওকে, তাহলে কত আসলো, এটা যদি দেখিস ফ্যাক্টোরিয়াল 1 বের হয়ে আসবে, কিছুই কাজ নাই। লিমিট জেড টেন্স টু হচ্ছে আয়োটা এ, তাহলে হচ্ছে ডি বাই ডি জেড ইকুয়াল টু, তাহলে জেড মাইনাস আয়োটা এ তার স্কোয়ার ইন্টু এফ অফ জেড, এফ অফ জেড মানে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 1 বাই এটা কত হচ্ছে জেড প্লাস আয়োটা এ তার স্কোয়ার, আর হচ্ছে জেড মাইনাস আয়োটা এ তার হচ্ছে স্কোয়ার, তাহলে কি আসবে এইটা, আর হচ্ছে এটা কেটে যাবে। তো এটা ডেরিভেটিভ করে দে একবার, ডেরিভেটিভ করে তারপর জেড টেন্স টু আয়োটা এ বসায় দিবি। তাহলে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ একবার যদি ডেরিভেটিভ করিস উপরে কত আসবে 2 আসবে, তাহলে 2টাকে ওকে 2, তাহলে হচ্ছে মাইনাস 2 বাই কত আসবে জেড প্লাস আয়োটা এ তার কত আসবে হচ্ছে কিউব আসবে। ওকে, ডেরিভেটিভ করলে নিচে যদি পাওয়ারটা উপরে উঠে যায় তাহলে কত হবে হচ্ছে বেশি হয়ে যায়। তো এটা যদি দিস তাহলে কত আসবে -2 বাই জেড এর জায়গায় হচ্ছে আয়োটা এ, তাহলে আয়োটা এ প্লাস হচ্ছে আয়োটা এ তার কত আসলো কিউব আসলো, তাহলে -2 বাই হচ্ছে 2 আয়োটা এ তার কিউব, দ্যাট ইজ -2 বাই 8 আয়োটা এ। আয়োটা যদি হচ্ছে 3 বার গুণ করিস তাহলে কত আসবে রে, 3 বার যদি আয়োটা গুণ করি পজিটিভ আসবে তাই না, না 3 বার আয়োটা, আয়োটা আয়োটা মাইনাস স্কয়ার মাইনাস, ঠিক আছে মাইনাসই আসবে, তাহলে কত আসবে 1 বাই কত আসবে 4 আসবে। তাহলে আয়োটা যদি উপরে তুলে দেই তাহলে কত আসবে, তাহলে আয়োটা দিয়ে গুণ করে দেই, 3 বার যদি গুণ করি কি হয় রে, আয়োটা স্কয়ার ইন্টু আয়োটা, আয়োটা স্কয়ার মানে -1 আয়োটা, তাহলে হচ্ছে মাইনাস আয়োটা, ঠিকই তো আছে। তাহলে হচ্ছে 3 বার গুণ করলে কত আসবে, 3 বার গুণ করলে এটা একটা মাইনাস আয়োটা আসবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে হচ্ছে 1/4 এ আয়োটা, এটা একটা অ্যান্সার আসবে। রুবি তোর স্কোয়ার আসলো কেমন করে, কিউব আসবে না? কোথায় গন্ডগোল করছিস দেখিস তো। সিমিলারলি আর একটা বের কর, তাহলে এমন করে আর একটা বের করি আমরা। রেসিডিউ এট জেড টেন্স টু মাইনাস আয়োটা, আয়োটা এ, তাহলে একই সূত্রতে বসায় দে, আর টু লিমিট জেড টেন্স টু মাইনাস আয়োটা এ, ঠিক আছে 1/2 - 1 ফ্যাক্টোরিয়াল জেড 2 - 1, ঠিক আছে। তাহলে জেড প্লাস আয়োটা এ তার স্কোয়ার এফ অফ জেড, এফ অফ জেড মানে এটা 1/জেড প্লাস আয়োটা এ তার স্কোয়ার জেড মাইনাস আয়োটা এ তার স্কোয়ার, প্লাস প্লাস কেটে গেল, তাহলে কত আসলো লিমিট জেড টেন্স টু মাইনাস আয়োটা এ 1/2, এটা হচ্ছে 1 হয়ে যাবে ডি বাই ডি জেড, এখানে কত আসলো জেড মাইনাস আয়োটা এ -2, তাহলে কত আসবে লিমিট জেড টেন্স টু মাইনাস আয়োটা এ -2 সামনে আসবে, -2 সামনে আসবে, আর এটা হচ্ছে -2 -1 তাহলে হচ্ছে প্লাস, তাহলে কত আসবে 3 আসবে, তাহলে হচ্ছে -2 বাই মাইনাস আয়োটা এ মাইনাস আয়োটা এ তার কত আসবে কিউব আসবে, তাহলে -2 -2 আয়োটা এ তার কত আসবে কিউব আসবে, তাহলে -2
আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, কত আসবে হচ্ছে 8 আয়োটা ইন্টু এ কিউব, তাহলে কত আসবে হচ্ছে -1/4 এ কিউব আয়োটা। ও কথা কলি, তোর ওইটা ভুল হয়েছিল। ও রুবির ঠিকই আছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, কথা কলি কিউব হবে। ঠিক আছে, তাহলে সিম্পল জিনিস। অরিজিৎ, তুই 5 নাম্বারটা করছিস? ওকে, 5-এর অ্যান্সার কত আসছে অরিজিতের? 1/2a -1/2a। ওকে, ভেরি গুড। তাহলে কোশ্চেন নাম্বার 5 সবাই করতো, অরিজিতের চলে আসছে, বাকিটা কর। একদম বাচ্চা মানুষের, ঠিক আছে, এটা আর কি করাবো। কোশ্চেন 5 কর। 5 তো বুঝছিস, কত হচ্ছে জেড প্লাস এ জেড মাইনাস এ, তাহলে হচ্ছে সিম্পল পোল হবে এ, আর হচ্ছে মাইনাস এ সিম্পল পোল হবে, দুইটা বসায় দে সিম্পল পোলের সূত্র, তাহলে হচ্ছে 5 কমপ্লিট। যাদের 5 হয়েছে 6 কর এখন। সিমিলারলি মাইনাসে বসায় দিবি, চলে আসবে। ওকে, সিমিলারলি মাইনাস বসায় দিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস কাটবে, এখানে কত আসবে মাইনাসে মাইনাসে -2a, বাস, করাইলাম না আর। 6, কোশ্চেন নাম্বার 6। 6 নাম্বার, হ্যাঁ, কর, একটু করে বল আমাকে।
তোদের কোশ্চেন নাম্বার কত ছিল? 6। ভেরি গুড অরিজিৎ। বাকিদের? সিম্পল পোলারেরই কিন্তু প্রবলেম, এটা তো কিছুই নেই, উপরে অনেক কিছু আছে, এটা থেকে ভয় পাইস না। এটাকে কি লিখে দে, জেড প্লাস আয়োটা জেড মাইনাস আয়োটা করে দে, সিম্পল পোলের প্রবলেম সিম্পল ভাবে করে দে। ওকে, তো যাদের 6 হচ্ছে 7 কর। কটা হইলো? সাত নম্বরের ক্ষেত্রে কিন্তু 1/z² প্লাস 4z প্লাস 1।
এটা আর করাইলাম না, একই ভাবে করবি, ঠিক আছে, শুধু প্লাস করে দেবে। সাতের অ্যান্সার কার কার আসছে বল একবার। কোশ্চেন নাম্বার 7। তাড়াতাড়ি। দেখ নিচের এইটাকে কি করতে লাগবে, তোর পোল বের করতে লাগবে। পোল করার জন্য এটাকে কি করবি, এটাকে 0 হইতে লাগবে, তাহলেই তো ব্লো অফ হবে। তাহলে জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 1 ইকুয়াল টু 0 হইতে লাগবে। এটাকে বের করে নেই, জেড এর ভ্যালু কত হবে, শ্রীধর আচার্য সূত্র ইউজ করে দেই, মাইনাস বি প্লাস মাইনাস কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, বাই 2a। তাহলে -4 প্লাস মাইনাস রুট কত হচ্ছে 12/2। তাহলে -4 প্লাস মাইনাস √12 মানে কত হচ্ছে 2√3, 2√3/2। তাহলে আসলো -2 প্লাস মাইনাস √3। তাহলে হচ্ছে Z1 দেখতেই পাচ্ছিস। তাহলে Z1 -2 প্লাস কত হচ্ছে √3, আর Z2 ইকুয়াল টু হচ্ছে -2 মাইনাস √3। তাহলে এই দুটো সিম্পল পোল, ওকে, আর সিম্পল পোল, আর সিম্পল পোল। তাহলে এরা যদি সিম্পল পোল হয়, এইটা জিনিস ভালো করে দেখতো, এইটাকে এটাকে সলভ করেই তো এইটা আসলো, অর্থাৎ এই এক্সপ্রেশনটার দুইটা সলিউশন এইটা, তাই তো। তাহলে সলিউশন যদি এই দুইটা হয়, তাহলে এই দুইটা যদি রুটস হয়, তাহলে এটাকে স্যাটিসফাই করবে। সো এফ অফ জেড কে কেমন করে লিখতে পারি, 1/z² প্লাস 4z প্লাস 1। তাহলে এটা দুইটা রুটস আসলো, z1 আর z2 আসলো। তাহলে এটাকে আমি এমন করে লিখতে পারি z মাইনাস z1 আর হচ্ছে z মাইনাস z2 লিখতে পারি, দুইটাই রুটস। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা এখনকার সাজায় নিলাম। এবার রেসিডিউ বের করে দেই, তাহলেই হয়ে যাবে। রেসিডিউ অ্যাট z টেন্ডস টু z1, z1 এর ভ্যালু এটা আছে, ওকে। সিম্পল পোলের ক্ষেত্রে নরমাল সূত্র ইউজ করে দে। তাহলে লিমিট z টেন্ডস টু z1 z মাইনাস z1, আর এফ অফ জেড এর এটা ভ্যালু আসলো। তাহলে z মাইনাস z1 আর z মাইনাস z2। তাহলে z1 কাটলো, তাহলে কত আসলো, বসাই দে 1/z1 মাইনাস কত আসলো z2, জেড এর জায়গায় z1 পুট করে দিলাম, 1/z1 এর ভ্যালু এটা আসলো। তাহলে -2 প্লাস কত হচ্ছে √3 মাইনাস z2 এর ভ্যালু এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 প্লাস হচ্ছে √3। তাহলে এটা কাটলো, তাহলে 1 কত আসলো 2√3, ওকে। ক্লিয়ার। তাহলে সিমিলারলি আরেকটা বের করে নে, আমি আর বের করতেছি না, তোরা বের করে নিস। তাহলে রেসিডিউ অ্যাট জেড টেন্ডস টু কত হচ্ছে z2,
তাহলে এটা অ্যান্সার করলে এটা আসবে। এই ডেটটা হচ্ছে না, চল করাবো, চাপ নিস না, আবার ট্রাই কর। কার কার এই ডেটটা হয় নাই এখনো বলিস তো আমাকে, ট্রাই কর এখনো। সিম্পল, একদম সিম্পল। ফাইভ হলো, সিক্স হলো, সেভেন হলো, এবার এইট। বাকিদের কি খবর, করাবো না তোরা একটু ট্রাই করবি? এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার বাই সাইন পাই জেড। ওকে দেখ একটু, হ্যাঁ শোন, এইটাকে আমাদের জিরো করতে লাগবে তো ব্লো। ওকে, তাহলে ব্লো করার জন্য এটাকে কি করতে লাগবে, জিরো করতে লাগবে। তাহলে হোয়ার, তাহলে পোল আমরা খুঁজে পাবো। তাহলে সাইন পাই জেড ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। আর আমরা কি জানিয়েছে, সাইন পাই এর ভ্যালু জিরো হয় জেনারেলি, তাহলে কি লিখতে পারি, এন পাই ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে লিখতে পারি পাই ইন্টু জেড ইকুয়াল টু হচ্ছে এন পাই। তাহলে পাই পাই কাটলো, তাহলে জেড ইকুয়াল টু কত আসলো, হচ্ছে এন আসলো। তাহলে দেখ, সো এফ অফ জেড একবার বুঝে নে, এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ারের জায়গায় হচ্ছে এন স্কোয়ার বসায় দে। ওকে, জেড স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার বসায় দে। এবার দেখ সাইন কত আসবে, সাইন পাই ইন্টু জেড এর জায়গায় এন। তাহলে এন পাই বসাইলে এটা কত হয়ে যাবে, পাই এর যে কোনো মাল্টিপল হলে সাইনের যে কোনো এন এর মাল্টিপল, পাই এর মাল্টিপল হলে কত হয়, জিরো হয়। তাহলে নিচেরটা যদি জিরো হয় তাহলে কি প্রবলেম সলভ করতে পাবি, পাবি না। তাহলে কি বললাম, এল হসপিটালের মতো নিচেরটাকে কি করতে লাগবে, ডেরিভেটিভ করতে লাগবে। তো কোনটা সূত্র ইউজ করবি, বুঝছিস এখন? তাহলে কোনটা সূত্র ইউজ করতে লাগবে, রেসিডিউ। রেসিডিউ, তাহলে ফাংশনের যে সূত্রটা বললাম, ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা কি করবি হচ্ছে ইউজ করবি। ওকে, ফাংশনের ফর্মুলাটা, তাহলে ফাই ফাংশন অফ জেড, উপরেও কত আছে, জেড আছে, নিচেও জেড আছে। তাহলে কত আসবে হচ্ছে সাই অফ জেড, এটা হচ্ছে ইউজ করবি, কারণটা নিচে জিরো আসছে।
দেখ এটার ক্ষেত্রেও মাথায় রাখিস, উপরে জেড ছিল নিচেও জেড ছিল, কিন্তু এটা নিচে জিরো হইতেছিল না, আর এটার ক্ষেত্রে নিচে জিরো হয়ে যাচ্ছে। তাহলে জিরো হইলে তো আর করতে পাবি না, তখন কি করতে লাগবে, নিচেরটাকে ডেরিভেটিভ করতে লাগবে। তাহলে কি করা হচ্ছে, ডেরিভেটিভ কর। ওকে, তাহলে কি আসবে, লিমিট জেড টেন্স টু কত আছে হচ্ছে এন আছে। ওকে, তাহলে এন আছে, ডেরিভেটিভ করে দে। তাহলে একবারে যদি আমি ডেরিভেটিভ করে দেই, এখানেই করে দেই, তাহলে দেখ উপরে কি আছে ফাই জেড, মানে এটা হচ্ছে ফাই জেড, তাই তো। তাহলে ফাই জেড ইকুয়াল টু জেড, জেডের জায়গায় এন বসাই দেবো। তাহলে কত হচ্ছে এন স্কোয়ার বাই নিচে ফাই, এটার ডেরিভেটিভ করে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করিস, তাহলে সাইনের ডেরিভেটিভ কত হবে, কস, কস এন পাই, সরি এন জেড, এন জেড। আর জেডের জায়গায় কত বসাবে দিবি, জেডের জায়গায় এন পুট করে দিবি। মাথায় রাখি, ও সামনে একটা তো ইয়েও আসবে, তাহলে হচ্ছে এন ও সামনে আসবে, ঠিক আছে না। আর যেটার জায়গায় এন, প্রথমেই এন বসাই দিবি না, এন বসাইলে তো আর ডেরিভেটিভই করতে পাবি না। তাহলে ফার্স্টে ডেরিভেটিভ করে নিবি, নন জিরো বানাবি, তারপর যেটার জায়গায় এন বসাই দিবি। তাহলে এবার দেখ যেটার জায়গায় এন বসাই দে, তাহলে হচ্ছে কস, ওকে, পাই ছিল না একটা, পাই জেড। ওকে, তাহলে কত হবে, পাই জেড। তাহলে এটা কত হবে, পাই হবে। এবার দেখ কত হবে, যেটার জায়গায় এন বসাই দে, কস পাই মানে হচ্ছে ওয়ান জানি, এবার তো আর জিরো হচ্ছে না, তাহলে এখন ভ্যালু পুট করে দিতে পারবে। তাহলে কত আসবে, এন স্কোয়ার বাই পাই ইন্টু কস, কস এন পাই, ঠিক আছে। তাহলে কস এন পাই মানে কত হচ্ছে এন স্কোয়ার বাই পাই ইন্টু কস, কস পাই মানে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত হবে, এন হবে। এটা আসবে অ্যান্সার। ক্লিয়ার? কারো প্রবলেম হলে বলিস। তা এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ অরিজিৎ একদম তো ঠিক আছে, জাস্ট খালি তুই শেষে ভ্যালুটা পুট করে দিস নাই, হ্যাঁ বাকি সবকিছুই তোর ঠিক আসছে। এটাকে আরেকটু সাজায় লিখলে কি আসবে, রেসিডিউ। তো নিচে যদি জিরো আসে তখন কি করতে লাগবে, ডেরিভেটিভ করতে লাগবে। বল, কারো এখন অবধি বুঝতে অসুবিধা থাকলে বলিস, হ্যাঁ, বাচ্চা বাচ্চা মানুষগুলা। এবার শোন, যদি রেসিডিউ বের করা তো শিখাইলাম, হ্যাঁ সব ধরনের প্রসেস সব ধরনের মেথড ইউজ করছি আমি। এবার যদি তোদের কাছে এমন কোশ্চেন দেওয়া থাকে যে কোনো একটা কি আছে হচ্ছে রিজিয়ন দেওয়া আছে, সেই রিজিয়নে একটা ফাংশন এফ অফ জেড আছে, এফ অফ জেড ফাংশনটা অ্যানালাইটিক আছে সব পয়েন্টে প্রায়, এক্সেপ্ট সাম সিঙ্গুলার পয়েন্ট, কিছু পয়েন্ট আছে যেগুলোর মধ্যে ফাংশনটা অ্যানালাইটিক না। এবার ওই ফাংশনটাকে যদি তোর কি করতে লাগে হচ্ছে ইন্টিগ্রেশন করতে লাগে, তখন রেসিডিউ থিওরেম, কসিস একটা থিওরেম দেয় যাকে আমরা কসিস রেসিডিউ থিওরেম বলি। তোরা বলতে পারিস, বলে স্যার আমরা তো অলরেডি আগে হচ্ছে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা করছি ইন্টিগ্রেশন করার জন্য, ওইখানে দেখি সিঙ্গুলারিটি আমাদের একটা ছিল, যদি একের বেশি আমাদের সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে আমরা কি করব, কসিস রেসিডিউ থিওরেম ইউজ করব ইজিলি প্রবলেম সলভ করার জন্য। তাহলে একের বেশি যখন কি হবে, সিঙ্গুলার পয়েন্ট হবে কোনো একটা রিজিয়নের ভিতরে,
অর্থাৎ এমন করে উল্টা পাশ থেকে বলতে পারি কোনো একটা রিজিয়নের ভিতরে যখন কোনো একটা ফাংশন একের বেশি পয়েন্টে অ্যানালাইটিক হবে না, তখন কি করতে পারি, ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কসিস রেসিডিউ থিওরেম ইউজ করতে পারি। তাহলে তাহলে if a complex function f of z is analytic, okay, function everywhere except some finite number of points, এমন যেন না হয় একদম সিঙ্গুলারিটি ইনফিনিট নাম্বার অফ সিঙ্গুলারিটি, এটা তো আর হবে না, ঠিক আছে, পয়েন্টস, দেন cauchy residue theorem suggests that ওই যে ক্লোজ রিজিয়নটা আছে সেই ক্লোজ রিজিয়নটাই, ঠিক আছে, এফ অফ জেড ইন্টু ডি জেড, এটার ইন্টিগ্রেশন হবে 2 পাই আই ইন্টু সামেশন অফ রেসিডিউ, ওকে। তাহলে রেসিডিউ হবে কোন পয়েন্ট গুলাই রেসিডিউ হবে, যতগুলা কি আছে সিঙ্গুলার পয়েন্ট আছে, ওকে। তোদের তো এগুলার প্রবলেম সলভ করাও শেখাইলাম, কেমন করে প্রবলেম সলভ করতে লাগবে, ওকে। শুধুমাত্র 2 পাই যেগুলো আছে ওই রিজিয়নটার ভিতরে যে রেসিডিউ গুলো থাকবে ওই রেসিডিউ গুলো যোগ করে দিবি ইনটু 2 পাই করে দিবি। আর যদি কোনো একটা রেসিডিউ ওর বাইরে থাকে ওই বাইরেরটা কোনোদিন নিবি না। চল একটা দুটো প্রবলেম সলভ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছিস তো? এই ধরনের প্রবলেমটাই তো একবার নোট দিয়ে করাইলাম। তোরা চাইলে এই প্রবলেমটাও করতে পারিস, হ্যাঁ, এটাও এখানে বসাই দিতে পারিস। একই আর কি দিলে কেমন হয়, আমি তার জন্য এটা দিলাম, হ্যাঁ। তো সলিউশন কর একই জিনিস। তাহলে সিম্পল পোলস আর সিম্পল পোল গুলা কত আসলো, জেড ইকুয়াল টু 0 1 2। তাহলে রেসিডিউ প্রত্যেকটা পয়েন্টে কি কর, রেসিডিউ বের কর। এইখানে দেখ ভালো করে, হ্যাঁ, আমাদের কোন রিজিয়নে করতে বলছে, 3 পয়েন্ট, 3 পয়েন্ট কত হচ্ছে 1, মানে হচ্ছে 1.5 রিজিয়নে বের করতে বলছে। এই পয়েন্টটা 1.5 এর ভিতরে পড়ে, এই পয়েন্টটা 1.5, এই পয়েন্টটা কোথায় আছে 1.5 এর বাইরে আছে। তার মানে এটার ইন্টিগ্রেশন কত দিবে, 0 দিবে, ওইটা তো আর নেব না আমরা। তাহলে এই দুটার কি করব, রেসিডিউ বের করব। তাহলে হেয়ার পোল at z equal to 0 and 1 are inside the curve and z equal to 2 outside the
কার্ভ। হেন্স মাথায় রাখিস, হেন্স contribution in integration comes from only z equal to 0 and 1. তাহলে রেসিডিউ at z equal to 0, তাহলে r1 equal to কত হবে? সিম্পল পোল, তাহলে হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 z মাইনাস 0 fz মানে 4 মাইনাস 3z বাই কত আসবে? z ইন্টু z মাইনাস 1 z মাইনাস 2। তাহলে এইটা আর এটা কাটলো, তাহলে জেড এর জায়গায় 0 পুট করে দেয়, তাহলে কত আসবে? 4 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু মাইনাস 2, তাহলে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস কত আসবে? 2 আসবে। ওকে, রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু 1, তাহলে r2 ইকুয়াল টু কত হবে? লিমিট z টেন্ডস টু 1 z মাইনাস 1 f অফ z মানে হচ্ছে 4 মাইনাস 3z বাই z ইন্টু z মাইনাস 1 z মাইনাস 2, তাহলে z মাইনাস 1 z মাইনাস 1 কেটে গেল, যেটার জায়গায় 1 বসাই দে, তাহলে 4 মাইনাস 3 বাই যেটার জায়গায় 1 1 মাইনাস 2, দ্যাট ইজ কত আসবে? 1 বাই হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1। সো আই ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন যদি দেখি 2 পাই আই ইন্টু হচ্ছে রেসিডিউ। ওকে, তাহলে হচ্ছে 2 পাই আই r1 প্লাস হচ্ছে r2, তাহলে 2 পাই আই r1 এর মান কত আসলো? 2, r2 এর মান কত আসলো? মাইনাস 1, তাহলে হচ্ছে 2 পাই আই। তাহলে ইন্টিগ্রেশনের অ্যান্সার কত আসলো? 2 পাই আই। ওই যে বুঝছিস না? এখন এগুলোর জন্য দেয় যদি করতে পাবি না, সবগুলোই বের করছি, করে নিবি। লেখে নে। হ্যাঁ রাজত, ভেরি গুড। এখন তাহলে এগুলো সবগুলোর জন্যই করতে পাবি, একই জন্য, শুধুমাত্র যেইটুক যেটা হচ্ছে রিজিয়নটার ভিতরে থাকবে ওইটাকে কি করে দিবি? রাইখা যোগ করে দিবি, ঠিক আছে? চল, তাহলে 1 নাম্বার কোশ্চেন এটা গেল। চল আর কিছু কোশ্চেন দিয়ে দিই। কোশ্চেন নাম্বার 2, আমি ডিটেলসে আর কোশ্চেন লেখাচ্ছি না, হ্যাঁ? কোশ্চেন তো বুঝছি সেই কি হবে কোশ্চেন,
তোরা এতক্ষণে জানিসই। তো শোন, আগেও 8 কোশ্চেন দিছিলাম, রেসিডিউ 8 কোশ্চেনের রেসিডিউ বের করছি। এখনো 8 কোশ্চেন দিলাম, তোরা 8 কোশ্চেনের কি বের করবি? হচ্ছে ইন্টিগ্রেশন করবি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে লাগবে? অবভিয়াসলি রেসিডিউ তো করতেই লাগবে। রেসিডিউ যেমন করে করিস সেমন করে তো করতেই লাগবে। এর আগের দিন কে যেন হোমওয়ার্ক চাইছিলি, তো তোদের যে হোমওয়ার্ক চাইছিলি এবং তোদের সাথীরা সবার জন্য কি দেখলো হোমওয়ার্ক থাকলো। এগুলো আর আমি করা টাইম নষ্ট করি না। কোনোটা যদি না হয় তোরা আমাকে বলিস, আমি পরে তোদের কি করব, করাই দেবো। ঠিক আছে? সবগুলো একইভাবে গিয়েছে করবি, কোনো প্রবলেম না হওয়ার কথা, কোনো প্রবলেম হওয়ার কথা না। হলে তুই বলিস। চল আমার তরফ থেকে একটা করায় দেই তোদের, কোশ্চেন নাম্বার 2টা করায় দেই আমার তরফ থেকে, আর বাকিগুলো তোরা করে নিস। এবার দেখ ভালো করে, এটা এটা কি আছে? পোল অ্যাট জেড ইকুয়াল টু 1 অফ অর্ডার কত 5, তাহলে হ্যাঁ জেড ইকুয়াল টু 1 পোল অফ অর্ডার 5, দ্যাট ইজ এম ইকুয়াল টু কত আসে 5 আসে। তাহলে রেসিডিউ আর ইকুয়াল টু যদি বের করিস কত হবে তোরা তো জানিস, বসায় দে সূত্র। লিমিট জেড টেন্স টু 1 5, তাহলে 1/5 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তারপরে ডি টু দি পাওয়ার কত হচ্ছে 5 মাইনাস 1 দ্যাট ইজ 4 বাই ডি বাই ডিজেড 5 মাইনাস 1 ভিতরে, তাহলে জেড মাইনাস কত হচ্ছে 1 টু দি পাওয়ার 5 ফাংশন, ফাংশনটা এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 2z বাই কত আসলো জেড মাইনাস 5, তার কত আসবে টু দি পাওয়ার 5 জেড মাইনাস 1 টু দি পাওয়ার কত আসবে 5। তাহলে এটা
এটা কাটলো, তাহলে কত হচ্ছে লিমিট জেড টেন্স টু 1, এটা কত আসবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 ডি টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে ডি জেড টু দি পাওয়ার 4, আর এটা কত হবে জেড স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 2 জেড। এটাকে কি করতে লাগবে 4 টাইমস ডেরিভেটিভ কর, তাহলে 4 টাইমস ডেরিভেটিভ কর। তো যদি 4 টাইম ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আসবে লিমিট জেড টেন্স টু কত আসবে 1, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে কত আসবে তাহলে ডি টু ডি কিউব বাই হচ্ছে ডি জেড কিউব, এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে 2 জেড প্লাস ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার যেটাই হয়, আর সামনে থেকে একটা কত আসবে 2 আসবে। তারপরে হচ্ছে আরেকবার ডেরিভেটিভ কর, তাহলে নেক্সট টাইম যদি ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে 2, আর একবার ডেরিভেটিভ হলো, তাহলে 2 জেড এর ডেরিভেটিভ কত আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার 2 জেড, আরো একটা 2 আসবে, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 আসবে, তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 লিমিট জেড টেন্স টু কত আসবে 1 আসবে, আর একবার ডেরিভেটিভ কর, তাহলে 2 এর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আর একটা 2 আসবে 8 আসবে, তাহলে কত আসবে আর একবার ডেরিভেটিভ কর, তাহলে হচ্ছে লিমিট জেড টেন্স টু কত আসবে 1, আরেকবার ডেরিভেটিভ যদি করি জিরো ডেরিভেটিভ তো জিরোই আসবে, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ 2 ই টু দি পাওয়ার যেটাই ই টু দি পাওয়ারই থাকবে, আর একটা 2 আসবে, তাহলে 16 আসবে, তাহলে এবার 4, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল গেল, আর যেটার জায়গায় 1 পুট করে দে, তাহলে যেটার জায়গায় তাহলে স্কোয়ার ইন্টু কত আসলো 16, তাহলে কত 4 2, এটা যদি কাটিস তাহলে কত আসবে 2, তাহলে কত আসবে 2/3 ইন্টু কত আসলো স্কোয়ার। ওকে, তাহলে এটা আসলো, এটাকে এবার হচ্ছে পুট করে দে শেষ ঝামেলা, তাহলে সো একটাই আছে যেহেতু রেসিডিউ, তাহলে হচ্ছে 2 পাই আই ইন্টু কত সামেশন আর আই, কিন্তু আর তো একটাই, তাহলে 2 পাই আই ইন্টু হচ্ছে 2/3 ইন্টু ই স্কোয়ার, তাহলে কত আসবে হচ্ছে 4 পাই বাই 3 ই স্কোয়ার ইন্টু হচ্ছে আই, তাহলে এটা কত আসলো হচ্ছে আই এর মান, তাহলে ইন্টিগ্রেশনের মান কত আসলো এটা আসলো। ওকে, বাকিগুলো একইভাবে করে নিবি, কোনো প্রবলেম। ওর কি বলে স্যার হাইপারবোলিকের ক্ষেত্রে কি করব, নর্মাল যেমন ডেরিভেটিভ করিস হাইপারবোলিকের ডেরিভেটিভ মনে আছে না, আমি তোদের লেখাইছিলাম, যদি মনে না থাকে গুগলে সার্চ করবি, সাইন হাইপারবোলিকের ডেরিভেটিভ কস হাইপারবোলিকের ডেরিভেটিভ একই জিনিস, একই ডেরিভেটিভ করবি বাস। কোনো কিছু প্রবলেম হলে বলিস পরে, হ্যাঁ। তা আজকে তোদের ক্লাস এতটুকুই, কমপ্লেক্স অ্যানালাইসিস এখানেই আমরা কি করতেছি শেষ করতেছি। এরপরে যদি এখানে কোনো কোশ্চেন করতে প্রবলেম হয়, আরো যদি আমি দেখি তোদের সিলেবাস অনুযায়ী বা পিবিএসসি এর কোশ্চেন অনুযায়ী কিছু দুই একটা টপিক ছোট মোটো কিছু করাইতে লাগে, আমি পরবর্তীতে কোনো একটা লেকচারে করাই দেব। আর এই যে কমপ্লেক্স অ্যানালাইসিস যেখানে লিখলি তোরা, ওর পরবর্তীতে কিছু একটু জায়গা রাখাই দিস, ছোট একটা 2-3 পেজ রেখে দিস, কোনোদিন যদি দরকার পড়ে কিছু করানোর আমি কিছু করাই দেবো, ঠিক আছে, বুঝছিস? লেখে নে, লেখা হইলে বল আমাকে। ওকে লিখে নে। আর তোদের একটা জিনিস মাথায় রাখিস, কালকে যারা লাইভে জয়েন করতে পারবি করবি, আর যারা জয়েন করতে পারবি না পরবর্তীতে রেকর্ডেড লেকচার দেখে নিস। থার্সডে কালকে, থার্সডে 9 AM এ কালকে তোদের হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন স্টার্ট হবে, ঠিক আছে। ওকে, তো যদি কারো কলেজ থাকে ওই টাইমে পরবর্তীতে তোরা কি করিস হচ্ছে রেকর্ডেডটা দেখে নিস, হ্যাঁ। কোশ্চেন গুলো কিন্তু সবাই লিখে নে, হ্যাঁ।
লেখা কমপ্লিট তাহলে। গুড নাইট, সবাই ভালো থাকিস, সুখে থাকিস। ওকে ওকে, চল তাহলে, ভালো থাকিস। আজকে এতটুকুই থাকলো। আশা করি কমপ্লেক্স অ্যানালাইসিস তোরা বুঝতে পারছিস। কোনো কিছু কোশ্চেন থাকে আমাকে বলিস। সিম্পলই ছিল। ওকে, সিম্পল ভাবে পড়াইছি। রেসিডু টেসিডু অনেকে ভাবতে ভাবতে মাথা খারাপ করে, একদম সিম্পল জিনিস সিম্পল ভাবে বোঝাইছি তোদের। গুড নাইট, সবাই ভালো থাকিস। হ্যাঁ, মুখের মধ্যে স্মাইল রাখিস। কালকে নতুন জিনিস শুরু হচ্ছে, এগুলা প্রবলেম করে নিস। কিছু আটকালে আমি পরে করাই দেবো। আর এটার পরে কয়টা পেজও ফাঁকা রাখে, যদি কোনোদিন কোনো একটা ক্লাস করাইতে লাগে আমি করাই দেবো। ওকে, চল তাহলে, টাটা, গুড নাইট সবাইকে। আর কোশ্চেন গুলো লিখিস কিন্তু, আমি কিন্তু দেখবো তোদের অ্যান্সার। গ্রুপে পাঠায় দিবি, হ্যাঁ, পিজিজি অ্যাপের ভিতরে যে গ্রুপটা আছে, গ্রুপের ভিতরে তোরা পাঠায় দিবি। চল, গুড নাইট সবাইকে, টাটা। আরো যদি কিছু কোশ্চেন দিতে লাগে আমি কোশ্চেন পাঠায় দেবো, হ্যাঁ, বা তোদের পিডিএফ অ্যাড করে দেবো। যদি সুন্দর সুন্দর কিছু কোশ্চেন পাই, যে রেসিডিউ বের করা একটু মাথার বুদ্ধি কাজে লাগাইতে লাগবে, বা এমন কিছু দিব, হ্যাঁ, তোদের আমি একটা কাজ করতে পারি, বলতো কি সেটা? রেসিডিউতে এমন ধরনের রেসিডিউ বের করা শেখাইলাম, আমি এমন কিছু রেসিডিউ দিব যেগুলোই হচ্ছে তোদের কি করতে লাগে, সিরিজ এক্সপেনশন করতে লাগে এগুলা। যেমন আমি লরেন্স সিরিজ এক্সপ্যান্ড করতে লাগবে, অমনও কিছু কোশ্চেনের পিডিএফ আপলোড করে দেবো, ওগুলা করিস, হ্যাঁ, মজা পাওয়া যাবে। চল তাহলে, গুড নাইট, ভালো থাকিস।